আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ২৪-এর ৫ই আগস্টের পর থেকে পলাতক ৯ জঙ্গি সহ ৭০০ বন্দী। বাংলাদেশ জেলের নাম হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ। প্রথমবারের মতো আইনকোডের প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭ পয়েন্টে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুঁইফুল। সাবিনা ইয়াসমিন চ্যানেল আইতে প্রচার ৫ই সেপ্টেম্বর। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজানোর উদ্যোগে সর্বস্তরে অংশগ্রহণ। নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের রসায়ন ল্যাবে বিজ্ঞানীদের রোবট ব্যবহারের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। উপদেষ্টারা এসে 3 দফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়ার পাশাপাশি সাবেক বুয়েট শিক্ষার্থীকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। সাবেকে আছেন রিয়াজ ইসলাম, আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রিয়াজ, বুয়েট শিক্ষার্থীদের আজকের আন্দোলনের দাবিগুলো কি কি আপনি কি জানতে পেরেছেন? এই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রিদিতা, 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানী ঢাকার একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল 3:30টায় মিছিল নিয়ে তারা মূলত শাহবাগ মোড়ে অবরোধ করেন। এর ফলে কিন্তু এই যে শাহবাগ মোড়, সেটি কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা কিন্তু গতকাল ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স নামের একটি কর্মসূচি তাদের দাবি মেনে না নিলে এই শাহবাগ অবরোধ করার কথা জানিয়েছিল। তবে সেই দাবিগুলো আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে 1 নম্বর দাবি যেটি হয়েছে, সে সরকারি প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। 2 নম্বর দাবি যেটি বলেছে, তারা উপসহকারী প্রকৌশলী বা সমমান ডিপ্লোমা বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত থাকতে হবে। এছাড়া 3 নম্বর দাবিতে তারা বলেছেন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশল পদবী ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া যে বিষয়টা আসলে তারা এখন আন্দোলন করছে, রাত 8টার মধ্যে যদি উপদেষ্টারা তাদের সাথে দেখা না করে এবং তাদের 3 দফা দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলন করতে যাবে। এবং তারা বলেছে এবং তাদের যে সাবেক শিক্ষার্থী বুয়েটের, তাকে হুমকি দিয়েছিল এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয়, সেক্ষেত্রে তারা মার্চ টু যমুনা এমন ধরনের কর্মসূচি যাবে বলে আমার জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো বন্দীদের মধ্যে 9 জঙ্গি সহ 700 জন এখনও পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরার পাশাপাশি লুট হওয়া 28টি অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে বলেও তিনি জানান। কারাগারের মৃত্যু নিয়ে প্রশ্নে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গত 1 বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2024 সালের 5ই আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যান 2200 বন্দী। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, এখনও অসংখ্য স্পর্শকাতর বন্দী ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700 অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। গত 1 বছরে জুলাই গণ অভ্যুত্থান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কারা অধিদপ্তর বলছে, বর্তমানে ডিভিশন সুবিধা পাচ্ছেন 163 জন বন্দী। এছাড়া
বিভিন্ন কারণে হয়তোবা শ্রেণী ডিমান্ড করেছেন, এরকম শ্রেণী দেওয়া হয়নি, অথবা শ্রেণী পাননি, এরকম আবেদন করেছিলেন 28 জন। কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ করার পাশাপাশি বন্দীদের উৎপাদনমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে কারা অধিদপ্তর। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ ডাকাত দলের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জের সুভাট্টা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ওই ঘটনায় পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে গুলি ও ককটেল বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। শপথ নিলেন হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত 25 বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে সোমবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। শপথ গ্রহণের সময় থেকে 25 অতিরিক্ত বিচারপতি নিয়োগ কার্যকর হয়েছে। প্রথমবারের মতো আইন করে প্রক্রিয়া অনুযায়ী 25 অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি পয়েন্টে সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের সাথে আচরণবিধি নিয়ে বৈঠকে এসব কথা জানায় কমিশন। পরে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরু করেন প্রার্থীরা। লায়লা নওশিনের রিপোর্ট। সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের ভিপি প্রার্থীদের সামনে নির্বাচন নিয়ে বেশ কড়া বিধিনিষেধের কথা জানালো নির্বাচন কমিশন। ভোটদান সুষ্ঠু করতে 3 স্তর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানান তারা। মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে। ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতি রেখে, সম্মান রেখে আমরা এই নির্বাচনটি শেষ করব। বৈঠকের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করে প্যানেলগুলো। এ সময় আচরণবিধি নিয়ে কমিশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। আমরা চাই যে অন্তত 3, 4 দিন, 5 দিন আগ থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো রিশিডিউল করা হয়। যে নির্বাচন কমিশন শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য নিজেরা কোনো মিটিং তারা অ্যারেঞ্জ করেন, নিজেরা এসে নিজের কথাবার্তা বলেন, আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেন না। শেষে যাদের কিছু ধরা স্টক ভোট আছে, যাদের জাতীয় রাজনীতির প্রভাবের উপর ভিত্তি করে অন্যভাবে ভোট ম্যানিপুলেট করার সুযোগ আছে, নির্বাচনটা মূলত তাদের জন্যই হচ্ছে। মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সব কিছু সেট হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছে সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে। দুপুরের পর মোট 471 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। 471 জন আমাদের চূড়ান্ত বৈধ প্রার্থী হিসাবে ডাকসু 2025 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের আগে সংস্কার ও বিচারের বিষয়ে রোডম্যাপ চায় এনসিপি। মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোচিত প্রদর্শনীতে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বিরোধী দলকে দমন করেছে পতিত সরকার। 5ই আগস্টের পর এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চায় না দেশের মানুষ। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করে গুমের মতো অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করা হয়েছে। গত 1 বছরে গুমের ঘটনা বিচারে দৃশ্যমান কোনো সাড়া না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি। গুম এর অপরাধের স্কেলটা খুব ডিফারেন্ট। এটা চলতে থাকে, পরিবার কন্টিনিউয়াস ট্রমার মধ্যে থাকে, প্রতিদিন যে না জানা এবং শঙ্কার পরিস্থিতিটা থাকে। চিন্তা করা যে দরজায় কড়া নাড়লে যে আমার বাবা আসলো কিনা, আমার ভাইটা ফেরত আসলো কিনা, এই ট্রমাটা অবর্ণনীয়। এবং আজকের বাংলাদেশে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও এই ট্রমাটা ওনাদের বয়ে বেড়াতে হচ্ছে। কোনো অ্যান্সার সরকার দিতে পারছে না, রাষ্ট্রীয় বাহিনীগুলো দিতে পারছে না। এটা আমাদের জন্য অনেক বড় লজ্জা। নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজনে
আরও এগিয়ে নিয়ে হতে পারে, আগামীকালও প্রয়োজনে হতে পারে। সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে, এই নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, কোনো দল নির্বাচন বয়কট করলে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সাথে জোট করার সম্ভাবনা নেই, তবে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে জোট হওয়ার আলোচনা চলছে। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। একটি করে আসন কমে আসায় জেলাগুলো উন্নয়ন বঞ্চিত হয়েছে বলে দাবি তাদের। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার খসড়া সীমানার পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তি তুলে ধরেছেন প্রতিনিধিরা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য। জুঁইফুল সাবিনা ইয়াসমিন আগামী 5 সেপ্টেম্বর চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে। জাকিয়া আক্তার রিপোর্ট। বাংলা গানের কোকিল কণ্ঠী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন যিনি 5 দশকের বেশি সময় ধরে আধুনিক ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় গান। কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যিনি এই প্রামাণ্যচিত্রটির পরিকল্পনা ও সঞ্চালনাও করেছেন। 2 ঘন্টা 48 মিনিটের প্রামাণ্যচিত্রে সাবিনা ইয়াসমিন প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, দিলশাদ থেকে কিভাবে বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন, সেই সব অজানা বহু তথ্য উঠে এসেছে। বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে জুঁইফুল সাবিনা ইয়াসমিনের বিশেষ প্রদর্শনী চ্যানেল আই কার্যালয়ে শাইখ সিরাজের সঙ্গে বসে প্রদর্শনী উপভোগ করেন সাবিনা ইয়াসমিন। প্রামাণ্যচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন, এই কাজটি করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। উনি এতদিন ধরে এত কাজ করে, এত কষ্ট করে এভাবে যে এটা খাড়া করেছেন, এভাবে আমি তো ভাবিনি। যেমন আমি যেরকম 7 জন ছেলে মেয়ের গান শুনছিলাম যখন আমার সামনে, তো ওটা তো একসঙ্গে শুটিং হয়েছে। তা আমি ভেবেছিলাম কি সবাই বোধহয় একসঙ্গে গাইবে, একটার পর একটা গাইবে, কিরকম লাগবে না লাগবে। এখন তো আমি নিজে এটুকুন দেখি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোথা থেকে কি আসছে, মানে কেউ একটু বোর হবে না, বোরিং এর হওয়ার কিছুই নাই। নায়ক রাজ রাজ্জাকের রাজাধিরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্র নির্মাণের অনুপ্রেরণা থেকে জুঁইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন বলে জানান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে যত লেজেন্ডারি ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই। আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, রাজাধিরাজ রাজ্জাক, সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয়। একটা একদিক হচ্ছে যে এন্টারটেনমেন্টের ব্যাপারটাও এখানে আসছে, আর আরেক দিকে হচ্ছে যে ওনার জীবনটাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। তো এটা আমি আমার নিজস্ব জায়গা থেকে অনুভব করেছি যে এই কাজগুলো হওয়া দরকার। প্রামাণ্যচিত্রের নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা 12টি গান পরিবেশন করেছেন। প্রামাণ্যচিত্রটি আগামী 5 সেপ্টেম্বর দুপুর 2টা 40 মিনিটে চ্যানেল আই সহ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
কেরানীগঞ্জে শুভাচ্ছা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন করলেন দুই উপদেষ্টা। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র ও পানি সম্পদ উপদেষ্টা স্থানীয়দের সচেতনতা ও অংশগ্রহণে গুরুত্ব আরোপ করেন। খননের মাধ্যমে শুভাচ্ছা খাল প্রবাহমান করার পাশাপাশি যুক্ত করা হবে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর সাথে। মোশাহিদ রনির রিপোর্ট। এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক কাজের উদ্বোধন। স্থানীয়দের সার্বিক সহায়তা ও সচেতনতা ছাড়া প্রকল্প শেষ করা সম্ভব নয় বলছেন পানি সম্পদ উপদেষ্টা। অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে, আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি, কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এক সময় খালটি নৌকা চলতো, মাছ ধরা যেত, আশেপাশে কিছু জমিতে খালের পানি ব্যবহার করা যেত, অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা। দুঃখজনক ফলে সত্য, কিছু জায়গায় খাল এমন ভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। প্রকল্প অনুযায়ী এই দফায় খালের 14.24 কিলোমিটার অংশ খনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 317,59,00,000 টাকা। মোশাহিদ রনি, চ্যানেল আই, কেরানীগঞ্জ, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশ জুড়ে ব্যাপক সবুজায়নের অংশ হিসেবে নীলফামারীতেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানান প্রজাতির দেশীয় গাছের চারা। দেশকে সবুজে সাজানোর উদ্যোগে যুক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ। আনোয়ার আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে পরিবেশ বিরোধী উন্নয়ন আর দখল দূষণে বিপর্যস্ত বাস্তুতন্ত্র রক্ষায় সারা দেশের মতো নীলফামারীতেও সাড়া ফেলেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ আন্দোলন। বাংলালিংকের সহায়তায় নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের কিন্তু নানা ধরনের উপকারিতা। তার মধ্যে একটি হচ্ছে বায়ু দূষণও কিন্তু এই গাছ কমিয়ে দেয়। রাস্তার ধারে এবং ঘনবসতি এলাকায় যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে বায়ু দূষণ 30% কমে যায়। এই উপকারী গাছকে কিন্তু আমাদের লাগাতে হবে যেখানে পারি আমরা। সুতরাং আসুন বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা হাতে উচ্ছ্বাসী শিক্ষার্থীদের মুখে সবুজের বন্দনা। গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছ পেয়ে খুবই খুশি। আমাদের সবাইকে গাছ দেওয়ার মাধ্যমে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হচ্ছে। উত্তরাঞ্চল বিশেষ করে মরুভূমি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সে থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রকৃত জীবন ফাউন্ডেশন সুনিবিড়ভাবে জড়িত আছে এবং দীর্ঘ অনেক সময় ধরে কাজ করছে, এবং বাংলালিংক পরিবারের পক্ষ থেকে আমরা এই মহৎ কাজটার সাথে যুক্ত হতে পেরে আসলে গর্বিত। এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল করবে বলছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শিক্ষার্থীরা এই গাছগুলো তারা নিয়ে গিয়ে তারা নির্দিষ্ট জায়গায় রোপণ করবে এবং সেটা পরিচর্যা করবে। প্রকৃতি সংরক্ষণ করার জন্য গাছের ভূমিকা অপরিসীম। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসলে আমাদের প্রকৃতি সংরক্ষিত হবে। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছেই আমাদের জীবন বাঁচাবে। সবুজ গাছ লাগাই, জীবন বাঁচাই। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হলো। আমরা আশা করি এই প্রক্রিয়া
প্রতি বছর অব্যাহত থাকবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে বেগবান করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 17 জন সাহায্য প্রার্থী সহ অন্তত 75 ফিলিস্তিনি নিহত হয়েছে। অনাহারে মারা গেছেন 3 জন। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক নিহত হবার ঘটনায় শোক জানিয়েছে কানাডা, ইরান, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন গাজার সাংবাদিকরা। সাংবাদিক হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সুব্রত কাহিনী রিপোর্ট। যুদ্ধবিরতির বিষয়ে কয়েক দফা আলোচনা হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমনকি একদিনে 17 সাহায্য প্রার্থী সহ 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনাহারে মারা গেছেন আরও 3 জন। সোমবার ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছেন গাজার সাংবাদিকরা। এ ঘটনায় শোক জানিয়েছে কানাডা, তুরস্ক, ইরান এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ। হাসপাতালে সাংবাদিক হত্যার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার জন্য বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটির মুখপাত্র বলেন, সাংবাদিকরা পুরো বিশ্বের দর্পণ, তাদের সুরক্ষা দিতে হবে। এদিকে গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। সুব্রত গাইল, চ্যানেল আই। নিটেল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের রসায়ন ল্যাবে রোবট ব্যবহার করছেন বিজ্ঞানীরা। মডিউলার অটোমেশন ডিজাইনে তৈরি এই রোবটগুলো পরীক্ষাগারে মানুষের সাথে কাজ করার জন্য উপযুক্ত। আধুনিক এই আবিষ্কার বিজ্ঞানীদের জটিল কর্মপ্রবাহ পরিচালনা করতে সাহায্য করছে, যা ম্যানুয়ালি পরিচালনা করতে বেশি সময় লাগত। রোবটগুলো মানুষের উপস্থিতি ছাড়া নিজেই চলতে পারে এবং নির্ভুল ফলাফল দেয়। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের সমন্বয় বিশ্বজুড়ে শিল্প গবেষণাগুলোকে আরও নির্ভুল এবং দ্রুত অগ্রগতির দিকে পরিচালিত করবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মালয়েশিয়া বিদেশি শ্রমিকের 37% বাংলাদেশি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ীভাবে কাজ করছেন 8 লাখেরও বেশি বাংলাদেশি। করোনা মহামারীর পর 2022 সালে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। তখন দেশটিতে যান 49,353 বাংলাদেশি। দ্রুত ও সহজভাবে বিদেশি কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করেন প্রায় 3,97,000 বাংলাদেশি। বর্তমানে মালয়েশিয়ায় স্বল্পদক্ষ সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক যান বাংলাদেশ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতারক চক্র পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সাথে আর্থিক প্রতারণা করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সংবাদ সম্মেলনে ডিএসই বলছে, ডিএসই ও সিএসির অনুমোদিত ব্রোকার হাউস ছাড়া শেয়ার বাজারে লেনদেনের জন্য কোনো মাধ্যম নেই, যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দ্রুত টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে ডিএসই। বিনিয়োগকারীদের সচেতন হয়ে বৈধভাবে পুঁজিবাজারে লেনদেনের আহ্বান জানিয়েছে তারা। বিএসইসি কর্তৃক অ্যাপ্রুভ এবং ডিএসসি কর্তৃক সিএসসি কর্তৃক অ্যাপ্রুভ টার্মিনালের বাইরে কোনো ট্রেড সম্পাদন হওয়ার কোনো সুযোগ নাই। তো কোনো প্রতারক চক্র যদি বলে যে আজকে বিনিয়োগ করলে কালকেই আপনাকে ডাবল লাভ দিয়ে দিব, সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং আইন বহির্ভূত। পরিবেশের ভারসাম্য রক্ষায় নোয়াখালীতে বৃক্ষরোপণ করেছে পূবালী ব্যাংক। একলাজপুর উপশাখার উদ্যোগে বেগমগঞ্জের জালালউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সর্দার। সেই সময় জালালউদ্দিন ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রশিদ আহমেদ, শিক্ষার্থী এবং একলাজপুর উপশাখার ব্যবস্থাপক হামিম শরীফ সহ ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা তা তদন্তে ঘটনাস্থলে যান মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত 5 সদস্যের উচ্চতর কমিটি। মঙ্গলবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা সাদা পাথর এলাকায় পৌঁছান। সেখানে পাথর লুটপাটের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। বুধবার পর্যন্ত সিলেটে অবস্থান করে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাথর উত্তোলনের লুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত তুলে ধরবে কমিটি।
খেলার খবর। দ্বাদশ মেন্স এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারত পৌঁছেছে বাংলাদেশ হকি দল। কলকাতা থেকে সড়ক পথে রাতে তাদের রাজগীরের বিহার স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছানোর কথা রয়েছে। AHF কাপ হকিতে তৃতীয় হওয়ায় এবার সরাসরি এশিয়া কাপে খেলার টিকিট পায়নি লাল সবুজরা। তবে চলতি মাসে পাকিস্তান রাজনৈতিক ইস্যুতে ভারতের এই আসর থেকে নাম প্রত্যাহার করায় আকস্মিকভাবেই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। পুল বিতে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও 5বারের চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া। 29 আগস্ট উদ্বোধনী দিনে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে হেড কোচ মশিউর রহমান বিপ্লবের দল। প্রস্তুতির ঘাটতি নিয়ে ঢাকা ছাড়লেও বুধবার ম্যাচে ভেন্যুতে কিরগিজস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ হকি দল। চ্যাম্পিয়ন টিম সরাসরি পাবে 2026 হকি বিশ্বকাপে খেলার সুযোগ। শীর্ষে 5-এ থাকা বাকি 4 দল বিশ্বকাপ হকির বাছাই পর্ব খেলার সুযোগ পাবে। শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস 3 ম্যাচের টি20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সন্ধ্যা থেকে। সর্বনিম্ন 150 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকার টিকিট দেখা যাবে খেলা। অনলাইনে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট gobcbticket.com.bd থেকে কেনা যাচ্ছে টিকিট। পাশাপাশি বিসিবি টিকিট অ্যাপ থেকেও কেনা যাবে। শহীদ তুবাব স্ট্যান্ড বা পশ্চিম গ্যালারি বা কিংবা গ্রিন গ্যালারির টিকিটের মূল্য 150 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড বা উত্তর পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে 250 টাকা। ক্লাব হাউস ব্লক এ থেকে ই পর্যন্ত 500 টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ার এবং ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে 2000 টাকা করে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 5 আগস্টের পর থেকে পলাতক 9 জঙ্গি সহ 700 বন্দী বাংলাদেশ জেলে। নাম হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত 25 বিচারপতির শপথ গ্রহণ। প্রথমবারের মতো আইন করে প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ। ডাকসু নির্বাচনে ভোটের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7 পয়েন্টে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আইতে প্রচার 5 সেপ্টেম্বর। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজানোর উদ্যোগে সর্বস্তরের অংশগ্রহণ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।